যদি তুলে ধরতে না পারে তাহলে এই কমিশনের ওই মানুষদের ওই বিল্ডিং গুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। শুধু একটাই সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপ বাংলাদেশের কর্মী এবং জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আরিফিন মোহাম্মদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ ওসমান হাদির উপরে হামলার 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এই ইন্টারিম সরকার একজনকেও গ্রেফতার করতে পারে নাই। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা গোস্তের ভিতর আলু কম হয়ে ধরে ফেলে। আমরা বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ আপনার করার দরকার নাই। আপনি ওই বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে বৌভাত, জন্মদিন আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে বাবুর্চি গোস্ততে আলু কম দিছে কিনা সেইটা ধরেন। বাংলাদেশের 20 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনি নিতে পারেন না। এই ধরনের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে বলতে চাই, প্রফেসর ইউনূস, আপনি শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনার ভেরিফাইড পেজ থেকে 10টি পোস্ট দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজন খুনিকেও ধরতে পারেন নাই। শরীফ ওসমান হাদিকে কারা হত্যা করেছে, হত্যার চেষ্টা করেছে, সেইটাকে আপনার ওসমান হাদিকে গ্লোরিফাইড করার আগে খুনিদেরকে ধরে এই দেশের 20 কোটি মানুষকে নিরাপদ করুন। সর্বশেষ ভারতকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষকে যদি যারা হত্যা চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে, তাদেরকে যদি আপনারা আশ্রয় দেন, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। বাংলাদেশে ইন্ডিয়া আউট শুরু হবে। ইন্ডিয়ার কোনো ব্যাংক, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী যদি বাংলাদেশে চাকরি করতে চায়, তাহলে খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। শরীফ ওসমান হাদির যে সংগ্রাম, সেটা অবশ্যই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম হবে। সেই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী এবং জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্লোগান কি হবে? আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমাদের দেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস, ভোটচোর, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে
হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য, গতির জন্য, মন্ত্রণালয়ের জন্য। যারা দিল্লিকে কিবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষায় থাকে। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে। যারা টকশোজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে, এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে বাঁচাতে শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের বাঁচাটা এইসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। টকশোজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকশোজীবীরা, আপনাদের তাদের এই ফেসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না। আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই, আপনাদের দুইজনকেই বলি, ক্ষমতার লোভে অন্ধ হইেন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপিও সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না। এসব জাতীয় ঐক্য এগুলো মেকি। আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা।
দেবো। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা মনে করি আজকের এই প্রোগ্রামে যারাই উপস্থিত হয়েছেন তারা সবাই ওসমান হাদিকে অন্তর থেকে ভালোবাসেন, এবং যারা আমাদের নির্দেশনা মানবেন না আমরা আপনাদেরকে সন্দেহের চোখে দেখব। সুশীলতা অনেক আমরা দেখিয়েছি, আর কোনো সুশীলতা চলবে না। ওসমান হাদির 10 মাসের সন্তান মাত্র আব্বা আব্বা বলে ডাকে, ওসমান হাদির কণ্ঠে সেই আওয়াজ পৌঁছে না। আমরা ঘোষণা করছি আওয়ামী সন্ত্রাসীদের কোন সন্তানের আব্বা আব্বা ডাক আমরা তাদের কাছে পৌঁছাইতে দেব না। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসেন নূর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদকে আমরা পলায়ন করতে বাধ্য করেছিলাম, কিন্তু আমরা দেখেছি এখন ওই স্বৈরাচারের দোসররা নানা জায়গায় পদায়িত হয়ে আছে। এখন ওই স্বৈরাচারের দোসররা নানা জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা এই জুলাইয়ের স্পিডকে ধ্বংস করে দিয়ে জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দকে নানাভাবে হামলা মামলার শিকার করে বাংলাদেশকে আবার পুরাতন বন্দোবস্তের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা বলতে চাই, আপনারা যদি এরকম আশা ব্যক্ত করেন, সে আশাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য আজকে জাতীয় শহীদ মিনারের দিকে তাকান, জাতীয় শহীদ মিনারের দিকে লক্ষ্য করেন। জুলাইয়ের সেই বাচ্চা বিপ্লব আবার শহীদ মিনারে নেমে এসেছে। আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। শরীফ ওসমান হাদি একা নয়, শরীফ ওসমান হাদি আজকে গোটা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে। অতএব আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে আপনারা যদি আবারও ভারতের সেবাদাসে বাংলাদেশকে পরিণত করতে চান, ওসমান হাদিকে হত্যার চেষ্টার মাধ্যমে আপনারা যদি আবারও বাংলাদেশকে গোলামীর রাজ্যে পরিণত করতে চান, বাংলাদেশের মানুষ সেটা হতে দিবে না ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত, তারা জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা ঘোষণা করেছে এই আসামিদের ধরার জন্য। তাহলে আমরা বলতে চাই, এই কোটি কোটি টাকার প্রশাসন আপনারা কি করেন? আপনারা এই অথর্ব প্রশাসনকে অনতিবিলম্বে পদত্যাগ করে এই শরীফ ওসমান হাদিদের জন্য বাংলাদেশকে মুক্ত করে দিতে হবে। সর্বশেষ বলতে চাই, পীর সাহেব চরমনার নেতৃত্বে সারা বাংলাদেশে শরীফ ওসমান হাদির জন্য মোনাজাত করা হচ্ছে, দোয়া করা হচ্ছে। শরীফ ওসমান হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবে। শরীফ ওসমান হাদি আবার বাংলাদেশকে মুক্ত করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সাহসী কণ্ঠস্বরের ভূমিকা পালন করবে। আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদির নেতৃত্বে বাংলাদেশের কালচারাল ফ্যাসিজমকে কবর রচনা করে বাংলাদেশের অরিজিনাল শান্তি এবং মুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি দেখছি ওই আমার দিকে তাকাইছে তো রাজনৈতিক দল থেকে অসংখ্য নেতা এবং কর্মীরা উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমরা যারা ছাত্র রয়েছি বা মাত্র শিক্ষা জীবন শেষ করেছি, আজকের এই বক্তব্য তাদেরকেই বেশি সুযোগ দেওয়া হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের যারা মুরব্বী রয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে আমরা কোন স্পিরিট ধারণ করি। আমরা কি সেই আগের স্পিরিট নিয়ে বসে আছি, নাকি আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এক হাতি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে টকশোতে গালিগালাজ করতেছে না। হাতি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, সবার কথা একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন, দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সময় খুব স্বল্প, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, খেলাফতে মজলিসের সহ সভাপতি কেন্দ্রীয় মাওলানা আহমদ আলী কাসিমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার ফেসিবাদের পুনর্বাসন করতে চায়। সুতরাং আমাদের যেই ঐক্যের কথা বলছে, আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে, বরঞ্চ আমরা চাই, আমরা রক্ত দিতে চাইলাম ফেসিবাদ চিহ্নিত, তাদের দূষর কারা চিহ্নিত, আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা, যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকশোতে বলে, যারা বিভিন্ন ভাবে বলে যে অমুককে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না, তারা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক গণ অধিকার পরিষদের সভাপতির উপরে, নুরুল হক নূরের উপরে। আমরা চিল্লাচিল্লি কয়েকদিন করেছি, কিন্তু কিছু করতে পারি না। কারা করেছিল আমরা জানি। সুতরাং পুনরায় বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়, ফেসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আপনারা জানেন এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করছে। এই হাদী আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে আমরা দৃপ্তভাবে বলতে চাই, শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে তালা বাজিয়েছে, 5 জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ওসমান হাদীকে যারা হত্যার চক্রান্ত করে
নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকর ভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উচ্চারণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেফতার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, কোটি প্রাণের বিশ্বাস, সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদি ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের করার গ্রাস থেকে এ ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ওসমান হাদির উপরে যেই আক্রমণ হয়েছে, যেই গুলির ঘটনা ঘটেছে, এরপরেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে যেইভাবে নোংরা আক্রমণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চ যখন বাংলাদেশে অত পরিচিত না, তখন যেই কয়জন মানুষ ওসমান হাদিকে সবসময় আগলে রেখেছেন, ওসমান হাদির জন্য নিজেদের পার্সোনাল লাইফকে তারা বিনষ্ট করে ফেলেছেন, তাকে যখন আপনারা আক্রমণ করেন, আপনাদের প্রতি ধিক্কার জানাতে হয় যে একটা মেয়ের ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে কি আপনার সাথে চুমু চুমু কথা বলবে? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফাতিমা তাসলিম জুমাকে। আমরা আসলে কখনো ভাবি নাই যে ওসমান ভাই ওসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না, এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে। আমরা সারা জীবন ওসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি, পাশে থেকেছি, কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা, আমাদের যে সাহসের জায়গা, সেটা সবসময় ওসমান ভাই ছিল, ওসমান ভাই আছে, ওসমান ভাই থাকবে। আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, ওসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা, এই কথা বলার সাহস, এই অডাসিটি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একজন ইসি কিভাবে পায়? সে এই কথা বলার সাহস করে এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদে বহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে? ইন্টারিম গভর্নমেন্ট। আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে ওসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুক যে এই ইলেকশনটা আমরা চাই এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। এবং আরো একটা যেটা কথা, আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে। আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে, আমরা তাদের
প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাওয়া প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। প্রিয় সাথী ভাইরা বোনেরা, আমার আজকে এমন এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যে সময়ে আমাদের প্রতিবেশী দেশ, রাক্ষসী দেশ ভারত আমাদের উপর জেগে কর্নেল বসেছে। আব্দুর রহমান। এই ভারত তাদের লক্ষ লক্ষ সন্ত্রাসীদেরকে এই দেশে পাঠাচ্ছে আমাদের দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করার জন্য। আজকে আমি একটা কথাই বলবো, আপনারা কি সেই হাদির রক্তের বদলা চান? বিচার চান কি চান না? আবু সাইদের রক্তের বিচার চান কি চান না? যদি চান, একটাই পন্থা আপনাদের সামনে আছে। সেই পন্থাটা হলো আগামী নির্বাচনে জুলাই আন্দোলনের যে বিপ্লবী আছে তাদেরকে আপনারা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন। এই বিচার হবেই হবে তখন। আর যদি তা না করে দালালদেরকে পাঠান, ইন্ডিয়ার দালালদেরকে পাঠান, আওয়ামী লীগের দালালদেরকে পাঠান, বিশ্বাস করেন এই দেশ আবার ফেসিবাদ কায়েম হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ, আজকে নেমে পড়ুন। জুলাই বিপ্লবে যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা আগামী নির্বাচনে বাংলার কসাইকে অতি সত্তর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোকে নরমালাইজ করার চেষ্টা করছেন, আপনারা নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা স্পষ্ট। আমার সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশের শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে মাটির সাথে পিছিয়ে ফেলতে হবে। সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশে এজেন্সির দ্বারের সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় জনগণ, প্রস্তুত হন। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লবে পরিণত করতে হবে। এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাদি দিয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। স্লোগান আমাদের বাঁচতে হবে, যে স্লোগান প্রাণের স্লোগান, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মানে ইন্টারিম এই মাত্র একটা স্লোগান হইলো যে ওসমান ভাই কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মানে ওসমান ভাই তো হওয়ার কিছু বাকি নাই। এই ইন্টারিম ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠছে, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে 380 নাকি বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দর নির্বাচন আপনাদেরকে উপহার দিবে। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী আক্তার হোসাইনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দলের 3 জন 4 জনকে দিলে সময় পাবে, মাগরিবের আইন দিবে কখন? পাটোয়ারি দিলেন, আবার মাহফুজ আছে, ফুয়াদ ভাই আছে। শুধু হাদি ভাইয়ের প্রয়োজনে না, আমরা গোটা বাংলাদেশের প্রয়োজনে আজ এখানে একত্রিত হয়েছি। হাদি ভাইয়ের মতো করে আরো অসংখ্য ভাইয়ের আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের দালালদের কাছে তুলে দেব না। এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য
বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার জন্য 16টা বছর ধরে ওই ভারতের দালালেরা বাংলাদেশে হাসিনাকে ফেসিবাদ তৈরি করতে দিয়েছিল। আর 5 আগস্টের পরে এই বাংলাদেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে তারা ভারতে জায়গা দিয়েছে। আমরা ভারতের কাছে বলতে চাই, শেখ হাসিনা সহ বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। ভাইরা আমার, আপনার ভাই জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, শরীফ ওসমান হাদি গুলি গেছে। আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই। দুনিয়ার জীবনে আমরা যেমন রঙিন পাখি হয়ে ঘুরতে চাই, আমরা নিয়ত রাখি বড় জীবনে আমরা সবুজ পাখি হয়ে ঘুরব। অতএব আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমি আপনাদের কাছে কামনা করি, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, জুলাইকে বাঁচিয়ে রাখো, জুলাইয়ের সকল শক্তিকে বাংলাদেশের জন্য একতাবদ্ধ থাকার তৌফিক দাও। আমিন। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপ বাংলাদেশের কর্মী রাফি সালমান রিফাতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির সম্মানিত দলীয় প্রধান নাহিদ ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহিদ ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নামাই দেন। নামান নামান নামান, নিচে দেন, নিচে দেন, রাখেন রাখেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি একটি বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ ঐক্যবদ্ধ, জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। আজকে আমরা এখানে কোনো দল হিসেবে আসি নাই, দলের নেতা হিসেবে আসি নাই, আমরা এসেছি জুলাই গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসেবে। আমরা মনে করি বাংলাদেশ আজ আক্রান্ত হয়েছে। শরীফ ওসমান হাদির গায়ে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয় ততবার তরুণরা নেমে আসে। আজকেও আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণ অভ্যুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে। সংগ্রামী বন্ধুগণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসে নাই। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিক মতো করা হয় নাই। তারপরেও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহালভাবে থেকেছেন। আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি, কিন্তু আজকে আমার ভাইকে গুলি খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকে
তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের আইন শৃঙ্খলার নিরাপত্তার প্রশ্নটা গত 16 বছর আমরা দেখেছি গোয়েন্দা সংস্থা গত 16 বছরে সকল বিরোধী দলমতকে দমন করতে ব্যবহার করা হয়েছিল। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা গুম খুন সবকিছু দক্ষতার সহিত করতে পেরেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না। তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে, তারা 72 ঘন্টা পার হলেও কোন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না। ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। প্রিয় বন্ধুগণ, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের 54 বছরের ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হয়। 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই যেমন আমরা বিজয় পেয়েছি, তেমন আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ। 1971 সালের 16ই ডিসেম্বর থেকে সেই প্রতিরোধ শুরু হয়েছিল। আজকে পর্যন্ত সেই প্রতিরোধ যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে। ফলে বাংলাদেশের মানুষকে আমাদের আহ্বান থাকবে, আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না, আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব। এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16ই ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ভারত যদি মনে করে বাংলাদেশকে 5ই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারসাজি করবে, ভারতের সেই ভাবনা ভুল। ভারতের সেই ভাবনা ভুল প্রমাণ করব আপনারা আমরা সকলে মিলে। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ফলে ভারতকেও সাবধান থাকতে হবে, বাংলাদেশের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে। আমি কথা বাড়াবো না। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে, এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এই প্রশ্ন আমরা গত 6 মাস ধরে করে যাচ্ছি। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে আমরা চাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ থাকবে, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে, কিন্তু বাংলাদেশে যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে, বাংলাদেশে মিডিয়াতে, বিশ্ববিদ্যালয়ে, আইনাঙ্গনে যারা মুজিববাদী রাজনীতি পুনরায় শুরু করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে। ইনকিলাব জিন্দাবাদ। মাগরিবের আজান শুরু হয়ে গেলে এখানে যারা আছেন কেউ একজন উত্তর দিয়ে দিবেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, গোলামি না হাদি, গোলামি না হাদি। থামনে ভাই, থাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দ, এই উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার আসলে সময় নাই, শুধু ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের 71-এর আজাদির লড়াইটা কিভাবে ভারত গ্রাস করেছিল, এবং সেই
খাতা খুলতেছে। নায়ক এবং খলনায়কগুলো কারা ছিল আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে। আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিং এর সাথে জড়িত। তারা মোমেনশাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে। গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম, কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই শুটার নাকি সিলেটে যাবে। তারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে। আমাদের সংস্থাগুলো 40 মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময়। মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত। তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলা কোথায়? আপনাদের 40 মিটার মাপার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা? যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদির লড়াইকে ধ্বংস করে দিয়েছে, 71-এর পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে ক্রাশফায়ার করে 30,000 40,000 মানুষকে এই আওয়ামী মুজিববাদীরা হত্যা করেছে। আমরা দেখেছি কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে নিরলস প্রচেষ্টা। আমরা সেই সময় দেখেছি কাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের, তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ, টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিআর জওয়ানকে হত্যা করা হয়েছে। আমরা 75 পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে। এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদির লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয়। অথবা আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন, আপনারা যদি বোধ করে থাকেন 10টা 20টা 30টা 50টা আসনের জন্য ডানে বামে তাকাবেন, মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই। আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না। তাই আজকে 75 পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল, আজাদি ছিনতাই হয়ে গিয়েছিল, সেই ছিনতাই হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। গণ অভ্যুত্থানের এক দলকে আর এক দলের বিরুদ্ধে বট বাহিনীর মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে, সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভণ্ডুল করবার যে আয়োজন চলছে এবং এর পিছনে যে বয়ানের রাজনীতি আছে। আমার 5 দশকের বুদ্ধিবেশ্যারা, আমার সাংবাদিক আর শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান, তারা যেভাবে বয়ানের রাজনীতি করছেন, দিল্লির আধিপত্যবাদকে সফট পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন, এইটা হচ্ছে অশনি সংকেত। এবং গণ অভ্যুত্থানের তরুণদেরকে মাথায় রাখতে হবে যে এই অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদির লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল, কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল, কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল, রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে। এটা বোঝার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র শর্ত। আজকের গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে। শত্রু সাপেক্ষে আমার বয়ানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে, শত্রু সাপেক্ষে আজাদির লড়াইকেও হেফাজত করতে হবে। এটাই হচ্ছে আজাদি ধরে রাখার একমাত্র বাহন, এর বাইরে আর কোনো লড়াই নাই। এবং সেই লড়াইতে আমরা চাই নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হর্ষদ মোহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে দিয়ে সারা বাংলাদেশ আত্মস্থ করেছিল, সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে। ইনকিলাব ইনকিলাব ইনকিলাব
ইনকিলাব ইনকিলাব ইনকিলাব ইনকিলাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে অনেকেই উপস্থিত হয়েছেন যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি না, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন যাদের আজকের এখানে প্রোগ্রাম ছিল নির্ধারিত, তারা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য তাদের প্রোগ্রামের ডেট পরিবর্তন করে আমাদেরকে জায়গা করে দিয়েছে। মৌলিক বাংলাদেশ, জাগ্রত ফাউন্ডেশন, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য, জনযোগ বিপ্লবী মঞ্চ, জাগ্রত জুলাই নাগরিক ঐক্য, জনযোগ পার্টির প্রত্যেককে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিন শেষ হয়েছে, রাত নেমেছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। এই অন্ধকার শুধু দিনের শেষে রাতের অন্ধকার নয়, এই অন্ধকার বাংলাদেশের রাজনীতির অন্ধকার, এই অন্ধকার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অন্ধকার। আমরা যদি এই অন্ধকারকে সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে এমন গাঢ় কালো রাত আসতে পারে অন্ধকার হয়ে, আমরা সেটা মোকাবেলা করতে হয়তো সক্ষম হব না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইকে সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মাহফুজ আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বলছে না মাহফুজ, বলছিলাম না পাটওয়ারি দিবে না মাহফুজ, বলছি না আগে বলছি যে পাটওয়ারি দিবে না মাহফুজ দিবে। এনসিপি শেষ না, ওরা আবার দিতে ওই দিতে হচ্ছে নাম লাগাই নাই, লাগালে ও পাই দিলে ভালো হতো। আর এই জায়গায় করবে ওইটা সংবাদ সম্মেলনে কাপড় খুলতে হবে। না আমাদের এসব কান দেওয়া যাবে, ওইটাই ওরা কি বলে বলে ওটা আমার দেখা যাবে। আচ্ছা, আজানের উত্তর একজন দিবেন। আমার খুব বেশি কথা বলার নেই, এখানে অনেকেই কথা বলছে। এখানে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের যেই লড়াই করার কথা ছিল, সেই লড়াইয়ে আমরা পরাস্ত হয়েছি বলেই আজকে আমাদের মধ্য থেকে একজন জুলাইয়ের বীর শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছে। আমাদের আজকে আমার খুব বেশি বক্তব্য দেওয়ার নেই, আমার শুধু একটাই বক্তব্য থাকবে। এই লড়াই অনেক দীর্ঘ। এই লড়াইয়ের জন্য আমরা প্রথম দিকে বলেছিলাম যে মুজিববাদ এর মূলোৎপাটন করতে হবে, কিন্তু মুজিববাদের শেকড় এমন গভীরে প্রথিত বাংলাদেশে যে একে কালচারালি, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি সকল অর্থে মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য, এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এগোনোর চেষ্টা আমরা খুব কমই দেখেছি। এই ইনকিলাব কালচারাল সেন্টার একটা উদ্যোগ, এর বাইরে আমরা খুব কমই উদ্যোগ দেখেছি। আমি অনেক বড় মানে উৎসাহমূলক বক্তব্য দিতে পারবো না, আমি শুধু কয়েকটা নিজেদের আত্মসমালোচনা করে 1-2 মিনিটে শেষ করি। আজকে সাংস্কৃতিক লড়াই, আজকে মুজিববাদ বিরোধী লড়াই, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি কেন? এটার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যে ডিমার্কেশন লাইন, সেই লাইনে আমরা কোনো কাজ করতে পারিনি। আজকে বাঙালি জাতীয়তাবাদের ভিতর দিয়ে
4 মূলনীতির ভিত্তিতে 72-এর সংবিধানের ভিত্তিতে যে মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে, যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে, এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানের কালচারাল অ্যাক্টিভিস্টদের থেকে শুরু করে, এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে, শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে। কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন, যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে সচেতনভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন এই লড়াই, এই ইনভিজিবল বিনদেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই, এর বিরুদ্ধে একজন ওসমান হাদি দাঁড়িয়েছিল। উনি বাংলাদেশের অ্যাসেট, আর বিনদেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে। তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব বসে রয়েছে, কোনো রা নেই, কোনো কথা নেই, সবাই নাটক করতেছে আমাদের সাথে। আমরা যখন আমাদের হাতে এই দেশের 5 আগস্টের পরে যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, এই 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব। আমরা যদি দয়া দেখিয়ে, আমরা যদি মনে করে থেকেছিলাম যে আমরা এই দেশকে, এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব, যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ বললে আমরা কিন্তু লাশ নেব। কত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক হয়েছে, অনেক ধৈর্য হয়েছে, অনেক আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ, আমরা বিভিন্ন কথা বলেছি। আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন। বিচার চলমান আছে, তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে, আর একদিকে এই আইনের ফাঁকফোকর গলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের উপর গুলি চালাবেন। আমরা এটা বরদাস্ত করব না। আমরা এটা বরদাস্ত করব না। কিভাবে করব না? এখানে বাংলাদেশে ভারতের এবং বিদেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি, এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। আমি আর কথা বাড়াবো না, কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের জোশ, গরম, শক্তি, বিপ্লব সবকিছুর আছে। সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি, অনেক গালি শোনার পরে এই কথা আমি বলবো, সেটা হচ্ছে গড়ুন। আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ রাজনৈতিক অবস্থান যাই থাকুক, জুলাইয়ের পক্ষে ছিল। জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন। জুলাই বিরোধী যারা সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিক ভাবে। এখানে শিক্ষকরা, মিডিয়াতে এবং আইন অঙ্গনে যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করুন। এবং জুলাইয়ের শক্তি যদি
কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে বিতর্কার যে লড়াই এবং চারপাশ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারবো। আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি। ইনকিলাব জিন্দাবাদ। প্রশ্ন করতেছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের প্রোগ্রাম শেষ করে দিব। এখানে গণসংহতি আন্দোলনের তাসলিমা আপা এসেছেন, ফরহাদ মাজহার ভাই এসেছেন, তারা সংহতি প্রকাশ করেছেন আন্দোলনের সাথে, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের আযান হয়েছে, মসজিদে জামাত চলছে। সঙ্গত কারণেই বক্তব্য খুবই সংক্ষেপ করতে হবে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমাদের প্রিয় 24 জুলাই আন্দোলনের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী সৈনিক শরীফ উসমান হাদির উপরে নৃশংস হামলার প্রতিবাদে আজকের এই প্রতিরোধ সমাবেশে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী, শরীফ উসমান হাদি শুধু একটি মানুষ নয়, শুধু ইনকিলাব মঞ্চের মুখপত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে বাংলাদেশের জাতিসত্তা অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু ভয়হীন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে ওসমান হাদি। আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছি। একটা কথা বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের করদ্রাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদাস বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপরে আক্রমণ। এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। আমি বিস্মিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি, গতকালকে বলেছি, ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। তা না হলে তার উপর আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি গুলিবিদ্ধ হতে পারি, আমার দুঃখ নেই, আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো, আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো। এত বড় কথা বলা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সরকারকে জবাব দিতে হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেবার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যা ছিলাম তাদের উপরে আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটা ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। আমরা আজকে দাবি জানাতে চাই, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র অস্ত্রধারী কারা, তাদের তালিকা থানায় আছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আমরা
জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদির আশু আরোগ্য কামনা করি। হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মোনাজাত করি, আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের আমাদের মূল্যবোধের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন। আল্লাহ তুমি আমাদের ওসমান হাদির নেক হায়াত দিয়ে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের গণরাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। তারা হয়তো ভাবতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে আনো, ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন আওয়ামী লীগের ইলেকশনের নামে টকশোতে সুশীলরা, বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউসে বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে হাতির দিকে টার্গেট করলেন। এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে, গোটা জাতিকে ঐক্য করে তুলতে হবে। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না। অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা, এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। আজকের এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জাতীয় ঐক্যরূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে, অখণ্ডতাকে রক্ষা করি, সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের সভাপতি, বাংলাদেশের আপামর জনতার অন্যতম কণ্ঠস্বর, নিঃসঙ্গ শিল্পা, মজলুম সম্পাদক, ইনকিলাবের অভিভাবক আমাদের মাহমুদুর রহমান বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান। তার আগে একটু বলি, আমাদের আজকের এই প্রোগ্রামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংহতি জ্ঞাপন করেছেন এবং তারা বলেছেন যে কোনো আন্দোলনে তারা আমাদের পাশে রয়েছেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাহমুদুর রহমানকে। বিপ্লবী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি দু তিনটি কথা সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে, আপনি যখন আপনার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতিবিলম্বে যেতে হবে। 2 নম্বর, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই, অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না, কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না। ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত, তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না।
কাজে আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই, এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দলালি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় টিকে থাকতেও পারবে না। 3 নম্বর, আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী, হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না, কাজেই তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে। কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন, সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন। তাদের দায়িত্ব হবে ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, এই দায়িত্ব জনগণকেই নিতে হবে। এই কটি কথাই আমি আজকে বলতে চাই। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে করজোরে মিনতি জানাচ্ছি, ফরিয়াদ করছি, আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনি ফিরিয়ে দিন এবং হাদির সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তবে আরেকটি কাজ বাকি আছে। ইনকিলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন। শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং ভারতীয় আধিপত্যের তাড়না, জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী শক্তি, গুম খুন ও গণহত্যাকারীদের দল, ভারতের মদস্পুষ্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী কালচারাল ফ্যাসিস্ট কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করব না। আইনের শাসন, জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকব। এই মর্মে আমরা শপথ গ্রহণ করলাম। ইনকিলাব
জিন্দাবাদ। আল্লাহ আপনাদের হেফাজত করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কোনো তাড়াহুড়া করব না, আমরা কোনো তাড়াহুড়া করব না।